স্ট্যাচু অফ লিবার্টির ব্যাপারে তো আমরা সবাই শুনেছি, কোথা থেকে গিয়েছিল জানো? আরও 5টা রেপ্লিকা তৈরি করে স্ট্যাচু অফ লিবার্টি। 5 বলো কি? এই শীতের দিনে গরম গরম কফি আর গাংদাদে লুক্সেমবার্গ, এর থেকে রোমান্টিক পরিবেশ হয় না। এই স্ট্যাচুটার নাম হচ্ছে মাস্ক, অর্থাৎ মুখোশ বিক্রেতা। এবং সেই আইকনিক সেন্টারের সব থেকে ভালো ভিউ যে পয়েন্ট থেকে পাওয়া যায় প্যান্থিয়নের, সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা মেডিচি ফাউন্টেনের সামনে গাংদাদে লুক্সেমবার্গের সব থেকে প্রধান আকর্ষণ যেটা, এই সেই লুক্সেমবার্গ প্যালেস। দেবাশিসদা বলছি যে স্ট্যাচু অফ লিবার্টির ব্যাপারে তো আমরা সবাই শুনেছি। হ্যাঁ, নিউ ইয়র্কে সবাই দেখে, আমি গিয়েছিল দেখেছি। কোথা থেকে গিয়েছিল জানো? ফ্রান্স থেকে। অবশ্যই ফ্রান্স থেকে। এবং যখন যায় তখন ফ্রান্স একটা উদাহরণ হিসেবে আরও 5টা রেপ্লিকা তৈরি করেছে স্ট্যাচু অফ লিবার্টি। 5। বলো কি? হ্যাঁ, এবং সেই 5টা রেপ্লিকা যখন মৈত্রীর এক উদাহরণ হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি ইউএসকে পাঠানো হয়, হ্যাঁ, তারপরে এই 5টা রেপ্লিকা তারা প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। আমি একটা দেখেছি, ওই আমাদের বীর হাকিমের পাশেই আছে। একদম ঠিক বলেছো, বীর হাকিমের পাশে একটা রাখা আছে। পৌঁদে বীর হাকিম, হ্যাঁ। এখানে একটা ছোট মতো আইল্যান্ডের মধ্যে একটা রয়েছে, রাখা আছে। একটা রয়েছে মিউজিয়ামে অর্সেতে, যেটা লুভের উল্টো দিকে। সেই মিউজিয়ামে অফসেটে আমি অনেকবার গিয়েছি, কিন্তু স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকাটা দেখি একদম সামনে ঢুকেই আমরা, কিন্তু দর্শকদের দেখাতে পারি। একদম নিশ্চয়ই। কিন্তু আজকে যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা যে এখন যে পার্কটায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু আরেকটি রেপ্লিকা রাখা রয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে রাখা রয়েছে আরও অনেকগুলো দুর্দান্ত স্কাল্পচারের সাথে। আচ্ছা, তার মানে আমরা তো এখন দাঁড়িয়ে আছি জাগদাদা লুক্সেমবার্গ বা লুক্সেমবার্গ গার্ডেন। তার মানে তুমি আজকে বন্ধুদের এই জাগদাদা লুক্সেমবার্গ দেখাবে? মানে আমরা সবাই মিলে দেখাবো। আচ্ছা, নমস্কার বন্ধুরা। তার মানে আজকে আমরা আবার আমাদের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অভিজ্ঞান যেরকম বললো, এই জায়গাটা অসাধারণ। জাগদাদা লুক্সেমবার্গ বা লুক্সেমবার্গ গার্ডেন 1612 সালে মারি দ্য মেডিচি, মানে যিনি রাজা হেনরি IV বা ওরিখ্যাতের ওয়াইফ ছিলেন, উনি ওনার রাজার মৃত্যুর পরে এই লাক্সেমবার্গ প্যালেসে নিজের রেসিডেন্স বানান। এবং এই বাগানটা 1612 থেকে তৈরি, এবং অসাধারণ বাগানগুলোর ভেতর মানে প্রচুর জাগদার ভিতরে এটা একটা উল্লেখযোগ্য জায়গা। আজকে চলুন আপনাদের এটা দেখাই, আর দেখা যাক আর কি দেখাতে পারে। চলুন, আসুন আমাদের সাথে। এই শীতের দিনে গরম গরম কফি আর গাংদাদে লুক্সেমবার্গ, এর থেকে রোমান্টিক পরিবেশ হয় না। যদিও আজকে ওয়েদারটা সেরকম জুতেন না, একটা অতুলনীয়। এরকম ফ্রান্স তো কফির জন্য বিখ্যাত, এরকম ওয়েদারে এরকম কফি। তারপরে ইনফ্যাক্ট তুমি বাগানের কথা বলছিলে, জার্দা, ফরাসিতে জার্দা মানে হচ্ছে বাংলায় বাগান বা গার্ডেন, বাগিচা। বাগিচায় বুলবুলিও চোখে পড়ছে কয়েকটা এখানে। আর কিন্তু কোনো বুলবুলি নেই। তুমি কি দুপে বুলবুলি না পাখা লাগানো বুলবুলির কথা বলছি? না, আমি নিছক নির্ভেজাল পাখা লাগানো বুলবুলির কথাই বলছি, যদিও কয়েকটা কাশফুল চোখে বললো, পুজোর আমেজ এখনো কাটেনি। তো যাই হোক, বাগানের কথা বলতে গেলে ফ্রান্স তো বাগানের জন্য বিখ্যাত। মানে বার্সাই থেকে শুরু করে পার্ক দেসো থেকে শুরু করে টুইলারিস গার্ডেন থেকে শুরু করে প্রচুর বাগান। কিন্তু লাক্সেমবার্গ গার্ডেনটা এতটা ইউনিক কেন? মানে তুমি একটা কিছু বলছিলে বোধহয় তৈরির ইতিহাস নিয়ে। এইটা 1612 সালে, তো আমি কেমন বলছিলাম যে 1612 সালে শুরু করেন মারি দ্য মেডিচি, মানে হেনরি IV উইডো বা বিধবা। উনি এখানে এসে ইটালির বিখ্যাত মেডিচি পরিবার, একদম, যারা ফ্লরেন্স থেকে এসেছিলেন। এবং এই পেছনে যে প্যালেসটা দেখা যাচ্ছে, এটাই ছিল ওনার রেসিডেন্স। উনি টমাসো ফিনাচিনি বলে এক ভদ্রলোককে এনেছিলেন। এবং এই গার্ডেনটা তথাকথিত ফরাসি গার্ডেনের মতো নয়। ফরাসি গার্ডেন যেগুলো আমরা জানতাম যে চুইলেরি বা
জাগরের ওয়েবসাইটে দেখতে পাই সেই রকম না, এটা অনেকটা না ইটালিয়ান গার্ডেনের স্টাইল, এবং ওই রাউন্ড শেপ করে মাঝে একটা জলের জায়গা করে তার চারপাশ দিয়ে একটা প্রমেনার মতো ক্রিয়েট করে এবং তার চারদিকে কেরি করা ফুল, এটা অনেকটা মানে ওই রোমে গেলে পিয়াজ্জাতে পপোলো, পিয়াজ্জাতে নোভোনার আশপাশগুলো যেরকম অনেকটা তার রকম সিমিলারিটি পাওয়া। তবে অবশ্যই এটা যেহেতু ফ্রান্সে তৈরি, ফরাসি ভাবো এই ব্যালিস্ট্রিক বলো বা যাই বলি সেরকম। এই গার্ডেনের আরেকটা যেটা মানে ইউনিক ফিচার বলো, মানে একটা অভিনব জিনিস, সেটা হচ্ছে যে এখানে ফ্রান্সের প্রথম রানী এবং ইম্পর্টেন্ট যত মহিলা চরিত্ররা রয়েছে রাজপরিবার এবং অন্যান্য সব খুব সম্ভবত লন্ডে আর্টেরও এখানে একটি স্ট্যাচু আছে। মহিলারা যারা ইতিহাসে একটা আলোকপাত করতে পারেন তাদের সকলেরই মূর্তি এখানে। এটা আমি পড়ছিলাম, দর্শকদেরও জানিয়ে রাখি যে এই লাক্সেমবার্গ গার্ডেন এখানে মোট 102টি স্ট্যাচু রয়েছে বাবা, এবং যার মধ্যে একটা অবশ্যই মানে বিশেষভাবে উল্লেখযোগ্য স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, ওই বার্থোল্ডি, যেটা বার্থোল্ডি বানিয়েছিল। উনি কোলমারের লোক ছিলেন। এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা যখন কোলমার বেড়াতে গিয়েছি, কোলমার হচ্ছে ফ্রান্সের পূর্ব দিকে অ্যালসেস রিজিয়নের একটা ছোট্ট গ্রাম, কিন্তু মানে ভীষণই গুরুত্বপূর্ণ গ্রাম, কারণ এত সুন্দর গ্রাম বোধহয় ফ্রান্সে খুব কমই রয়েছে। এখানে আমি একটা জিনিস, বার্থোল্ডির বাড়ি হচ্ছে কোলমারে। বার্থোল্ডির বাড়ি কোলমারে, এবং বার্থোল্ডি আমি বাড়িতে গিয়েওছি। আমরা হয়তো কোনোদিন দর্শকদের দেখাতেও নিয়ে যাবো, হয়তো কোনো একটা উইকেন্ডে আমরা কোলমার যেতেও পারি। আলসাস এবং লোরেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম মেইন কারণ। অ্যাকচুয়ালি আলসাস এবং লোরেন এটা হচ্ছে জার্মান বর্ডার, ব্ল্যাক ফরেস্টের পাশে একদম, এবং স্ট্রাসবুর্গের কাছে। এবং জার্মানির সাথে 1870 থেকে 1914 অবধি এটা নিয়ে বিশাল টানাপোড়েন চলেন, এবং 1877-এর ব্যাটেল অফ সাডওয়ার পর নেপোলিয়ান থার্ড যখন আত্মসমর্পণ করেন বিসমার্কের আর্মির কাছে, জার্মানি সেটা নিয়ে, কিন্তু 1890-তে আবার সেটা ওই ফিরে আসে ফ্রান্সের কাছে। আবার টানাপোড়েনে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ এটা ছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ ফ্রান্স এটার উপর নজর দেয়, এবং হিটলারের অন্যতম মেইন কারণ ছিলেন এই আলসাস এবং লোরেন এইটাকে ফেরত। তাই আর্টের সাথে ওই জায়গাটার খুব অসাধারণ একটা যোগ আছে। আর কোলমারেও বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই রূপকথাটি এগিশান বলে একটি ভিলেজ আছে, ওই ভিলেজের ওই গল্পটার লোককথা থেকেই ওই রূপকথাটি সেটা। আবার মতান্তরে আমি শুনেছি, আমরা যখন লোয়ার ভ্যালিতে গিয়েছিলাম তখন সেতুতে শ্যাম্বর বিখ্যাত স্ট্যাচু এবং বিখ্যাত সেতু বা ফোর্ট বলা যেতে পারে, বা প্যালেস, যেখানে ওই লিওনার্দো দা ভিঞ্চির স্পাইরাল স্টেয়ারকেস রয়েছে, খুব বিখ্যাত। ওই সেতুটাও আমি কিন্তু বিভিন্ন জায়গায় পড়েছি যে সেটা ওই বিউটি অ্যান্ড দ্য বিস্টের সেতু হিসেবে খুব পরিচিত। একদম, তুমি যেটা বলেছো আমি যেটা বলছি দুটোই কীভাবে সেতুটা ছিল, ওই রাজকুমারের সেতুটা ছিল সেতুতে শ্যাম্বু। বিউটি কেম ফ্রম দ্যাট ভিলেজ। তাই আমি বলেছি বিউটির কথা, তুমি বলেছো বিস্ট, তাই বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বরং আমরা এই দুটোই এই রাজধানী লাক্সেমবার্গের বিভিন্ন জায়গায় পাথরের বুকে খোদাই করা রয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমরা দেখাই দর্শকদেরকে একে একে ঘুরে। চলুন তাহলে আপনাদের একটু বাগানটাকে দেখানো। দেবাশিসদা, তুমি মোপারনেস বিল্ডিংটা দেখলে যেটা তখন বলছিলাম? আচ্ছা হ্যাঁ, এটা মোপারনেস বিল্ডিং, এটা থেকে একটা ভীষণ ভালো ভিউ আছে। এই তোমার প্যারিসের একটা রুফটপে, আমরা কোনোদিন ওখানে দর্শকদের নিয়ে যাবো তাদের দেখানোর জন্য। ওখানে একটা ক্যাফে আছে, যে কারণে এটা তো মানে প্যারিসের যে বাউন্ডারি, হিস্টোরিক্যাল 100 বছর আগের বাউন্ডারি, ওটা তো আর চেঞ্জ করেনি। তো উইদিন প্যারিস এটা হচ্ছে এখন অব্দি সব থেকে উঁচু টাওয়ার, হ্যাঁ, মানে যেখানে অফিস টাওয়ার। এবং আরেকটা জিনিস বলা হয় যে আইফেল টাওয়ার লোকে দেখতে আসে এবং তার উপরে ওঠে, কিন্তু আইফেল টাওয়ারের উপরে উঠে তো আর আইফেল টাওয়ারটা দেখা যায় না। আইফেল টাওয়ারটাকে খুব ভালো করে দেখতে গেলে এটার উপরে ওঠারও একটা উপায় রয়েছে, টিকিট কেটে উঠতে হয় এবং সেখানে বসে কফি খেতে খেতে আইফেল টাওয়ারের দুর্দান্ত ভিউ এবং তার সাথে প্যারিসেরও 360 ডিগ্রি ভিউ নেওয়া যায়। আচ্ছা, তুমি তো আমাকে মোপারনাস দেখালে, এবার আমি তোমাকে একটা অদ্ভুত আশ্চর্য জিনিস দেখাই। এই দিকে এসো আমার সাথে।
আসুন, আপনারাও আসুন আমাদের সাথে, আপনারা একটা গ্রুপ। অভিজ্ঞান, এই স্ট্যাচুটা দেখ, এই স্ট্যাচুটার নাম হচ্ছে দ্য ম্যাক্সো দ্য মাস্ক, অর্থাৎ মুখোশ বিক্রেতা। আর এই যে কটা মুখ দেখতে পাচ্ছ এরা কিন্তু সকলের প্রথিতযশা ফ্রান্সের পুত্র। দেলাক্রোয়া আছেন, বেরলিওজ আছেন, আলেকজান্ডার ডিউমা আছেন, আরও বিভিন্ন বালজাক আছেন, সকলেই আছেন। এইটা অ্যাপারেন্টলি মনে হবে যে একটি বাচ্চা ছেলে মুখোশ বিক্রি করছে, কিন্তু ছেলেটির হাতে কি বিক্রয় হবো? সম্ভবত বিক্রয় হবো। এবং তুমি একদম ঠিকই ধরেছো, এটা দুভাবে এটাকে ইন্টারপ্রেট করা যায়। এক হচ্ছে এই বাচ্চা ছেলেটা রিপ্রেজেন্টিং ফ্রান্স, যে কি প্রোটোটাইপের মুখোশ ফ্রান্সকে এতদিন আলোকিত করছে। আর আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে যদি এই বাচ্চা ছেলেটিকে তুমি জীবন ধরে নাও, আর এই বিভিন্ন রঙিন ক্যারেক্টার কীভাবে জীবনকে সমৃদ্ধ করেছে। আমি সায়নকে বলবো, সায়ন তুমি একটু এগিয়ে এসো যাতে দর্শকরা দেখতে পারে এই প্রত্যেকটা মুখ। যেমন ও খুব ভালোভাবে পয়েন্ট আউট করেছে যে হাতে ধরা বাচ্চা ছেলেটির হাতে ওটা ভিক্টর ইউগোর মুখ, এবং এই মুখটি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যরকম বালজাকে। ঠিক আছে, এবার সায়ন তুমি আস্তে আস্তে দেখাতে থাকো যে এই পুরোটা একটু ঘুরে ঘুরে দেখাও, আর আমি বলবো এই প্লাগটা একটু দর্শকদের দেখাও। এইটা বানানো হয়েছিল বাই জাখেরি অ্যাস্ট্রুক বলে একজন ইয়েতে। এইবার তুমি বিভিন্ন মুখোশগুলো দেখাও যেগুলো সত্যি ফ্রান্সের প্রথিতযশা সব নাট্যকার, শিল্পী, লেখক, আবৃত্তিকার এবং রাষ্ট্রনায়ক। অভিজ্ঞান, এবার কি তাহলে আমরা এইটা তো দেখলাম, তাহলে কি এবার আমরা সেই আমাদের এখানকার যে মেন আকর্ষণ মেডিচি ফাউন্টেনটা একবার দেখাবো দর্শক? একদম একদম নিশ্চয়ই, চলো তাহলে যাওয়া যাক। মেডিচি ফাউন্টেন চলুন। বন্ধুরা, আমরা যে মেডিচি ফাউন্টেনের কথা বলছিলাম, আমরা মেডিচি ফাউন্টেনের সামনে জাগদাদা লুক্সেমবার্গের সব থেকে প্রধান আকর্ষণ যেটা অসাধারণ, বিশেষ করে গ্রীষ্মকালে এর আশপাশে বসে থাকতে এত ভালো লাগে। আমরা আরেকটু আপনাদের দেখাবো এই পুরোটা, আমি সায়ন পুরো জায়গাটা দেখাবো এবং আমি ওখানে গিয়ে এক্সপ্লেন করবো ওই মেডিচি ফাউন্টেনটা সম্বন্ধে। এটা তৈরি হয় 1630 এবং ওই মারি দে মেডিচি যিনি লাক্সেমবার্গ গার্ডেনের শুরু করেন, কিন্তু তারপরে এখানে আসে 1664-65 সালে। আমরা আরও এগিয়ে গিয়ে আপনাদেরকে ওটা এক্সপ্লেন করবো। এই পুরো গার্ডেনের যে স্টাইলটা, এটা কিন্তু ফরাসি স্টাইল নয়, এটা কিন্তু ইটালিয়ান স্টাইলে। আমি টোমাসো ফ্রাঞ্চিনি এবং ওনার সাথে আরেকজন ইটালিয়ান স্কাল্পটারের নাম আপনাদের ওখানে গিয়ে জানাবো, যারা এইটার সাথে জড়িত ছিল। চলুন যাওয়া। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মেডিচি ফাউন্টেনের সামনে। আমি আপনাদের যেরকমভাবে বলছিলাম যে দুজন ইটালিয়ান স্থপতি এটার পেছনে ছিলেন। একজন হচ্ছেন টোমাসিনো ফ্রাঞ্চিনি এবং ফ্রাঞ্চেসকো বোর্দিনি। এই দুজনকেই মারি দে মেডিচি এই দায়িত্ব দেন বাগানের সাথে সাথে এই
ফাউন্টেন অর্থাৎ এই এটিকে জলাধারটিকে বানানোর জন্য। 1623 থেকে 1630-এ এটি বানানো হয় এবং এখন যেখানে আছে এটা 1864 সালে লুই দ্য 13th-এর সময় এইটাকে এই জায়গায় নিয়ে আসা। এবার আমি আপনাদের দেখাবো এই ফাউন্টেনটা, এটা কিন্তু একটা গ্রিক মিথকে এক্সপ্লেন করছে। এই গ্রিক মিথটা আসলে পলিফেমাস দ্য সাইক্লপ সারপ্রাইজিং অ্যাক্সিস অ্যান্ড গ্যালেথিয়া। এবার এই গ্যালেথিয়া আর এই অ্যাক্সিস কে ছিল? গ্যালেথিয়া আমাদের গ্রিক মাইথোলজিতে বলে ছিলেন একজন নেরেইড সম্প্রদায়ের লোক, অর্থাৎ নেরেইড এরা হচ্ছেন সি নিম্ফ অর্থাৎ জলপরী। তার সাথে ভালোবাসা হয় অ্যাক্সিস বলে এক মানুষের, এবং তারা দুজনে খুব ভালো ছিলেন। এবং যে দৃশ্যটি এখানে দেখানো হচ্ছে যে এক নদীর পাড়ে গ্যালেথিয়া এবং অ্যাক্সিস দুজনে বসে আছেন, এবং এটা দেখে ওপরে একচক্ষু দৈত্য পলিফিউস ওটা ভীষণ রকম জেলাসিতে ভুগছেন। এবং তার পরের গল্পটা আছে যে পলিফিউস পরবর্তীকালে একটি পাথর মাউন্ট এটনা থেকে ছুঁড়ে মারবে এবং যার তলায় পড়ে অ্যাক্সিস মারা যাবে। কিন্তু গ্যালেথিয়া তার ভালোবাসাকে ওই রক্তর যে মারা যাওয়ার পর যে চাপা যাবে অ্যাক্সিসের রক্ত থেকে তাকে জীবন্ত করবে এবং তাকে একটি জলচর দেবতা হিসাবে চিরকালের জন্য অমর করে দেবে। এই গল্পটি গ্রিক মাইথোলজিতে ভীষণ রকমভাবে একটা উল্লেখযোগ্য চ্যাপ্টার হয়ে আছে ওভিডের মেটামরফোসিসে, এবং এটা রেনেসা পেন্টিং এবং স্কালচারের একটা পার্ট। এবং যেহেতু এই ফাউন্টেনটা 1612 থেকে 1630-এর ভেতর অর্থাৎ রেনেসাসের একদম পিক পিরিয়ডে তৈরি হয়েছিল, তাই এটাকে একদম ওইভাবে ধরা আছে। এক অসাধারণ স্থাপত্যের একটা নিদর্শন। এবং আপনারা প্যারিস এলে অবশ্যই এই জাগদা দ্য লাক্সেমবার্গে এই জায়গাটা কিন্তু কোনোভাবেই মিস করবে। বন্ধুরা, এই যে ল্যাটিন কোয়ার্টার্স বা যেখানে আমরা এখন রয়েছি, যেটা নিয়ে আমাদের এই সিরিজ শুরু, ল্যাটিন কোয়ার্টার্সের কিছু উল্লেখযোগ্য রাস্তার মধ্যে একটি হচ্ছে বুলভা দে সাঁ মিশেল। বুলভা অর্থাৎ রাজপথ, এবং এই যে লাক্সেমবার্গ গার্ডেনের ঠিক বাইরে যে রাজপথটা সেটার নাম হচ্ছে বুলভা দে সাঁ মিশেল, যেটা সেন্ট মাইকেলের নামে। এই বুলভা দে সাঁ মিশেলের আপনারা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে প্যান্থিয়ন। এই সাঁ মিশেলের এক পাশে রয়েছে প্যারিসের 5th অ্যারন্ডিসমো, আরেক পাশে রয়েছে প্যারিসের 6th অ্যারন্ডিসমো। প্যান্থিয়নটা হচ্ছে 5th অ্যারন্ডিসমোয়ের একটা মনুমেন্ট, এবং এই লাক্সেমবার্গ গার্ডেন যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে 6th অ্যারন্ডিসমোর একটা আইকনিক সেন্টার। এবং সেই আইকনিক সেন্টারের সবথেকে ভালো ভিউ যে পয়েন্ট থেকে পাওয়া যায় প্যান্থিয়নের, সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে প্যান্থিয়নের ডোমটা দেখা যাচ্ছে। আমরা অবশ্যই প্যান্থিয়নে আপনাদের সকলকে নিয়ে যাব, দেবাশিস দা, পার্থদা সবাই মিলেই যাব। এবং এখানে একটি দুর্দান্ত স্ট্যাচু দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি গ্রিক অ্যাক্টরের স্ট্যাচু। সায়ন, তুমি যদি একটুখানি এই প্লাকটা দেখাও, এখানে ফরাসিতে লেখা আছে যে আগে মানে প্রাচীন যুগে গ্রিসে যে অ্যাক্টিং বা থিয়েটার সেটা যে কী পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছিল তার প্রমাণ হিসেবে এই ব্রোঞ্জের স্ট্যাচু, যেখানে একজন অ্যাক্টর তিনি স্টেজে অভিনয় করছেন। এবং অবশ্যই তার পেছনে রয়েছে প্যান্থিয়ন এবং সামনে রয়েছে খোলা লাক্সেমবার্গ গার্ডেন। আগে যেটা আমি বলছিলাম, এই সেই লুক্সেমবার্গ প্যালেস, সেই 1612 সালে যেটা মারি দ্য মেডিচি, হেনরি দ্য ফোর্থের স্ত্রী, উনি হেনরি দ্য ফোর্থ মারা যাওয়ার পর এখানে সে থাকা শুরু করলো। এবং আমি তোমার যে বলছিলাম যে আর্কিটেক্ট তোমাসিনো ফ্রাঞ্চিনি, এই প্যালেসটা তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে এটা একটা খুব মানে কনসপিকুয়াস ইটালিয়ান এফেক্ট আছে। এবং এই ইটালিয়ান এফেক্টটা মানে সাধারণত যেরকমভাবে
ফরাসি সাতু বা এগুলো দেখি, সেগুলো যদিও পরবর্তীকালে অনেকগুলো ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু এটার ভিতরে একটা প্রিডমিনেন্টলি ছাপ। আর এটা এখন বর্তমানে ফরাসি সেনেটের আন্ডারে, এবং সাধারণ লোকে নর্মালি যেতে পারে না। কিন্তু তুমি যেন কী বলছি যে কোন কোন দিন যেন যেতে পারে, দর্শকদের একটু জানিয়ে দাও। এই সেনেটটা ওটা সর্বসাধারণের জন্য খোলা থাকে হচ্ছে ইউরোপিয়ান হেরিটেজ ডে, বা ফরাসি ভাষায় বলা হয় দ্য জোর্নে দে প্যাট্রিমনি। তো সেপ্টেম্বরের 2 দিন এক্স্যাক্টলি, আমি ডেটগুলো আমরা দিয়ে দেবো, 16, 17 বা 15, 16, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো তখন এই সেনেটটা সকলের জন্য খোলা থাকে, তখন গিয়ে ভেতরে ঢুকে ভেতরের আর্কিটেকচার বা সব কিছু দেখা যায়। তবে একটা ব্যাপার, আমি এসেছিলাম একবার, বিরাট লাইন করে, হ্যাঁ, মানে 200 জন লোক অ্যাট এ টাইম থাকেই লাইনে, সবাই দেখতে চায় তখন। আমি এখানে একটা জিনিস বলি যে ইউরোপ বা ফ্রান্সে যারাই বেড়াতে আসবে বা বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় টিকিট লাগে না, কিন্তু স্লট বুক করতে হয়। আর এইসব জায়গায় যদিও সেদিন অবারিত দ্বার, কিন্তু একটা লিমিটেড নাম্বার লোককেই রাখে, এবং এইসব যেহেতু লোকের আগে থেকেই জানি, তাই আগে থেকে ব্লক করে রাখে। তাই আপনারাও বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা দরকার হলে দিয়ে দেবো, যেগুলো সরকারি ওয়েবসাইট, যেখানে আপনারা স্লট বুক করতে পারেন, টিকিট না লাগলেও কিন্তু স্লটটা বুক করুন। আমরা যখন মিউজিয়ামের আলাদা করব, তখন আমরা আরও ডিটেলসে মিউজিয়ামে কোন কোন মিউজিয়াম কোন সময় ফ্রি, অনেক কম খরচে কিন্তু প্যারিস ঘোরা যায়, এবং সেটা সকলেই পারে, একটু প্ল্যান করে আসতে হবে। আর নট অনলি দ্যাট, আপনাদের এটাও মনে রাখতে হবে যে প্যারিসের মতো এই 400 মিউজিয়াম আছে, প্রায় সব তো দেখা যাবে না, ছোট বড় মিলিয়ে প্রায় 400 মিউজিয়াম, কিন্তু তার ভেতরে যে হাইলাইট সেগুলো আমরা আপনাদের দেখাবো অবশ্যই। কিন্তু এই প্রত্যেকটা সরকারি বিল্ডিং, যেগুলোতে নর্মালি লোকে ঢুকতে পারে না অন্যান্য বছরের দিন, এই জুগনে দি প্যাট্রিমনি বা হেরিটেজ ডেতে সেদিন কিন্তু অবারিত থাকে, কিন্তু তারপরেও আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে। আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে এই জলাশয়, এটা হচ্ছে দ্য হোম বেসিন অফ জার্ক দে লুক্সেমবার্গ, অর্থাৎ এই লুক্সেমবার্গ গার্ডেনের প্রাণকেন্দ্র, যেখানে বিভিন্ন রকম ডাক হাউস আছে, প্রাণীরা চড়ে বেড়ায়, বা অনেক রকমভাবে বাচ্চারা দেখবেন ওই ছোটো ছোটো বোটগুলোকে লাঠি দিয়ে ঠেলে দেবেন, তারা হাওয়ার ভেতর চলে, এবং এত সুন্দর লাগে গরমকালে, এবং শীতকালেও অবশ্যই। এখন চারদিকে ফলের রং, এবং ঘুরিয়ে আমি বলবো সায়নকে ঘুরিয়ে দেখাতে, চারদিকে যেন হলুদের রং মেলে ধরেছে, এখানে কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা, একটা জিনিস দেবাশিস দা মজার, সায়ন একটু এদিকে আসো, সায়ন এদিকে মজার জিনিস দেখা। দেবাশিস দা পুরীর কথা বললে, জলের কথা বললে, সামনে জলপরি দিয়ে মিলে দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু দেখার মতো বিষয়। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, এটা আমি খেয়াল করি। বাহ, এটা খুব ভালো অবজারভেশন। এবার দর্শকরা এসে এটা আরো বার করবেন যে আর কি কি ওনারা দেখতে পেলেন। এটাই তো খুব দর্শনীয় স্থান। সায়ন, তুমি একটু ঘুরে ঘুরে এই ফলের কালারটা দেখাও দর্শকদের। ফল মানে কিন্তু এখানে ফল ও ফল নয়, এখানে সেই হেমন্ত কাল, সেই আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা ঝরানোর সময় হয়েছে শুরু। একদম এই পাতা ঝরানোর সময় শুরু হয়ে গেছে এখানে। এই পনিগুলো অভিজ্ঞান, এই পনিগুলো সত্যি দারুণ তো। বাচ্চাদেরকে এখানে ঘোরানোর জন্য হ্যাঁ, এই ছোট ছোট পনি, এইগুলো মানে আমাদের বাংলায় এই ঘোড়া এবং গাধার যে সংমিশ্রণে যেগুলো হয় সেইগুলোকে এখানে কিন্তু অসাধারণ একটা ব্যবস্থা আছে। আর এই চারদিকে যে বলছিলাম ফলের কালার, এই দর্শকদের দেখাতে পারি আমরা, এই যে পাতা যেন হেমন্তের রঙে হলুদ, মানে প্রকৃতি যেন একবারে দুহাত উজাড় করে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়েছে, এবং আপাতত এখানে সোনালী পাতাগুলো ঢেলে দিয়েছে। আর শীত আসছে তার আগাম খবর যেন দিয়ে দিয়েছে। দেবাশিস দা, শুরুতেই যেটা বলছিলাম যে এই পার্কের একটা ওয়ান অফ দ্য মেজর অ্যাট্রাকশন হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি রেপ্লিকা। তো আমরা সেখানে চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি রেপ্লিকা, যেটা 1900 সালে সম্ভবত 18 সামথিং বানানো হয়েছিল, এবং 5টা রেপ্লিকা এখানে বানিয়ে প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, যেটা শুরুতে বলা হয়েছে এটা হচ্ছে তাদের মধ্যে একটা।
তুমি কিছু একটা ইতিহাস বলছিলে দেবাশিস, ইতিহাস এরকম কিছুই নাই, এটা আসলে অগস্ট বার্থোল্ডি, এই যে যিনি যে আর্কিটেক্ট মানে স্কাল্পটার কথা নট আর্কিটেক্ট, এই উনি 5টা নাকি রেপ্লিকা বানিয়েছিলেন তুমি বললে। এটা 1900 সালে এখানে রাখা হয়, একটা এক্সিবিশনের জন্য হয়েছিল, গ্লোবাল এক্সিবিশনের জন্য। অরিজিনালটা তো বোধহয় আরও আগে বানানো হয়েছে। অরিজিনালটা মানে ওই সময়ের মধ্যেই, মানে 1899 থেকে 1906-এর কাছাকাছি। আচ্ছা, এটা 1906 থেকে এখানেই আছে। 2012 সাল অবধি যেটা বার্থোল্ডি দিয়েছিলেন সেটা এখানেই ছিল। তারপর কনজারভেশনের জন্য ওইটার একটা কপি এখন এটা ব্রঞ্জের, আর ওটা চলে গেছে একটা মিউজিয়ামে, যেটা কনজারভেশনের জন্য। কেন বিভিন্ন রকমভাবে গ্লোবাল ওয়ার্মিং বলো বা পলিউশন বলো বা যাই বলো, প্রাইভেসি অনেক বেড়ে গেছে আগে, সেই কারণে কনজারভেশনের জন্য এটা এখানে রাখা। বাট মানে বলছো হচ্ছে এটা হচ্ছে ছাপের ছাপ, মানে ছাপের কপি, এক কপির এখন বর্তমানে, কিন্তু অরিজিনালটা দেখার জন্য মিউজিয়ামে যেতে হবে বার্থোল্ডি। তবে এটাও কিন্তু মানে ছাপের ছাপটাও এমনভাবেই যেন মনে হচ্ছে 100% ছাপের ছাপ, 100% ছাপ। তাই আমি দর্শকদের বলবো যে জাগদাদা লুক্সেমবার্গে এলে অবশ্যই এখানেও এটাও কিন্তু দেখে যাবেন। এবং এই পুরোটা 23 হেক্টর জমির ওপর করা এই পুরো পার্কটা, তার বিভিন্ন কোণে বিভিন্ন রকম জিনিস আছে, যেটা আমরা আজকে আপনাদের সারাদিন দেখালাম। তো এইগুলো অবশ্যই আপনারা কভার করুন। চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা একেবারে চলে এসেছি লাক্সেমবার্গ গার্ডেনের শেষ প্রান্তে। সারাদিন আমরা এই বাগানে ঘুরলাম, এখানকার সব কিছু আপনাদেরকে দেখালাম, নিজেরা শেখার চেষ্টা করলাম দেখানোর মাধ্যমে। তো আমরা গেটের মুখে শেষ জিনিসটি, যেটি এই বাগানের ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা দেখিয়ে যাই। সেটি হচ্ছে একটি মিউজিয়াম, এটাকে বলা হয় মিউজিয়াম লাক্সেমবার্গ। আমরা আপনাদেরকে সামনে থেকেও দেখাবো, এটা পেছনের দিকটা। এটি বিখ্যাত এই কারণে যে বহু বিখ্যাত মানুষের, স্কাল্পটার হোক, পেইন্টার হোক, অন্যান্য কর্ম আর্টিস্ট হোক, তাদের কাজ এখানে নিয়মিত এক্সিবিশন করা হয় এবং আমরা এখানে ঢুকে দেখতে পারি তাদের কাজ। এটা ভিতরে অনেকটা বড় জায়গা রয়েছে এক্সিবিশনের জন্য। আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন। এবং এটা কোনো নিয়মিত মিউজিয়াম নয়, এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজের ওপরে এখানে এক্সিবিশন হয়, প্রদর্শনী হয়। আপনারা আসবেন, দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।